ডান দিকে কে এসেছিস? প্রভু, আমি রমাকান্ত সাবয় থাকি কুলতলের পাতাড়ে। আর আমার বাঁ দিকে? হুজুর, আমি হীরামতি বেদিনী, টিরার দক্ষিণের পোড়া শিবতলায়। বেশ বেশ, তোরা আমার আজ্ঞাবহ। এই মুহূর্তে তোরা এখানে উপস্থিত সব কটা মানুষ আর ওই কুকুরটাকে শুনছেন সৌমিকদের লেখা কালীকুনিন এবং চন্দ্রপিশাচ রহস্য এর দ্বিতীয় পর্ব। এই ঘটনার পর আরো 2 রকম ঘটনা ঘটল। একটি লোকচক্ষুর সম্মুখে, অপরটি অন্তরালে। প্রথম ঘটনাটি হলো এই যে দিন কয়েকের মধ্যেই সাধারণ প্রজারা এই জঘন্য হত্যাকাণ্ডটি ভুলে দৈনন্দিন জীবন স্রোতে মগ্ন হয়ে গেল। আর অপর ঘটনাটি হলো অতি অশুভ। সুদন এবং খনা চন্দ্রগ্রহণের মাহেন্দ্রক্ষণে মরেছিল। লোকজন বলে গ্রহণে মরলে মৃত ব্যক্তি বিকৃতির শিকার হয়। কথাটা হয়তো নেহাতি মিছে নয়। ঠিক 2খানি পূর্ণিমার রাত পার করে জেগে উঠল এই শয়তানদ্বয়ের বিকৃত প্রেতাত্মা। তারা গ্রহণের সকল রকমের দোষ মাথায় করে পরিণত হয়েছে ভয়ঙ্কর চন্দ্রপিশাচে। উপরন্তু তাদের মৃত্যুর পূর্বেই লাভ হয়েছে সৃষ্টি চরাচর বিনাশকারী এক গুপ্ত মহাশক্তি। এই অমঙ্গলকারী 2 শক্তির বলে অসামান্য শক্তিধর হয়ে উঠল এই জোড়া শয়তান। গাঁয়ের লোকেরা মহামারীর ভয়ে পরদিন প্রভাতে তাদের লাশ দুটি ছুঁড়ে ফেলে দিয়েছিল মজা নদীর বাঁওড়ে। এখন প্রেতজনী লব্ধ হয়ে পূর্ণ চেতনা ফিরে পাওয়ার পর তারা ডেরা নিল সেই বাঁওড়েরই এক অন্ধকার সুড়ঙ্গে। কিন্তু একটি ব্যাপার তারা খেয়াল করলে যে সেই গোপন শক্তির প্রভাবেই সম্ভবত তাদের গতিবিধির উপরে একটি বিশেষ বাধা সৃষ্টি হয়েছে। সুদন দিনমানে সর্বত্র যাতায়াত করতে পারে, কিন্তু চন্দ্রালোকিত রাতে নয়। চাঁদের বিন্দুমাত্র আলোর কণা অবধি তার শরীরে পড়লে যেন মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়। খনার ক্ষেত্রে ঠিক তার বিপরীত। সে সূর্যালোক কিছুতেই সহ্য করতে পারে না। সূর্যের আলো তার শত্রুর। অতঃপর এই জোড়া পিশাচ দম্পতি চমৎকার মতলব এঁটে ফেলল। একজন শিকার করতে আরম্ভ করল দিনের বেলায়, আর অপরজন ঘুটঘুটে রাতে। খনা ভোরের আলো ফোটার আগেই সুড়ঙ্গে আশ্রয় নিত, আর সুদন রাতের চাঁদ ওঠার পূর্বেই ডেরায় ফিরে আসত। এদের কথায় 2 মাসে লোকজন আর স্মরণে রাখেনি। এমনকি যেহেতু এই দীর্ঘ সময় কোনো উপদ্রবী ঘটেনি, তাই বর্তমান উৎপাতের সঙ্গে কেউই তাদের মেলাতে পারল না কোনোভাবেই। এমনকি তারা এও জানলে না যে আততায়ী আসলে একজন নয়, 2 জন। এই পর্যায়ক্রমে ঘটতে থাকা হত্যাকাণ্ডগুলির ফলে গোটা তালুকে ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রায় প্রতি 4-5 দিন অন্তর অন্তরই এক ঘর থেকে মৃত্যুর ক্রন্দন ধ্বনি উঠতে লাগল। এর থেকে মুক্তি খুঁজে পেতে লাঠিয়ালদের একটি ছোট দল শিবরামের নেতৃত্বে বেরিয়ে পড়ল সাগরের দিকে। আর জমিদার কমলেশ ঠাকুরের আদেশানুক্রমে অন্তত 5 নামজাদা গুণিন আর বীর এসে বারে বারে গ্রামকে বেঁধে দিয়ে গেল। কিন্তু ফল হলো শূন্য। আসলে এর কারণটা বুঝতে গেলে
তোমাদের গ্রাম বন্ধনের পদ্ধতিটি হৃদয়ঙ্গম করতে হবে। মন্ত্র বন্ধন 5 প্রকার হয়: জল বন্ধন, বৃক্ষ বন্ধন, দেহ বন্ধন, গ্রাম বন্ধন এবং শয্যা বন্ধন। একজন গুণিন একটি বিশেষ মন্ত্র পড়তে পড়তে এক টুকরো খড়, কাঠি অথবা বান দ্বারা গোটা গ্রামের যতটুকু দণ্ডি কেটে দিতে পারেন সেইটুকু স্থান বন্ধনের আওতায় পড়ে। এরও 2টি ভাগ রয়েছে, আবিষ্টম এবং প্রবিষ্টম। প্রবিষ্টমের ফলে বাইরের কোনো দেহধারী বা দেহহীন কেউ গণ্ডির ভিতরে প্রবেশ করতে পারে না, যেমন লক্ষণ ঠাকুরের টানা লক্ষণ রেখা। আর অপরটি হলো আবিষ্টম। এর ফলে গণ্ডির অভ্যন্তরে থাকা কেউ এ রেখা লঙ্ঘন করে বেরোতে পারে না। যে স্থানে সে রেখাটি যুক্ত হয় তাকে বলে বন্ধনের জোড় অথবা চোখ। এই চোখের স্থানে একটি কড়ি অথবা মাটির সরা কিংবা বাঁশের টুকরো দিয়ে দ্বার বন্ধ করা হয় এবং ওই বস্তুটিকে দূরে সরিয়ে ফেলতে হয়। পুনরায় ওই বস্তুটি দ্বার স্থানে ছোঁয়ালেই বন্ধন কেটে যায়। এই গুণিন ও পীরের দল প্রতিবারই এই চোখগুলিকে গায়ের কোথাও সযত্নে লুকিয়ে রাখত, কিন্তু তারা গুণাক্ষরেও টের পেত না যে হত্যাকারী আদবেই একজন নয়, বরং 2 জন। পিশাচ দুটির মধ্যে একটি সবসময় লুকিয়ে গ্রামের মধ্যেই থাকত। গুণিনের দল যদি এই বন্ধন দিনের বেলায় করত, তবে সুদন ওই চোখটি হাতিয়ে নিয়ে বন্ধন কাটিয়ে দিয়ে সেটি আবার পূর্বস্থানে রেখে আসত। আর এই প্রক্রিয়া রাতে হলে সেই কাজটি করত খনা। ফলে তাদের নরমেদ যজ্ঞ অবাধই রইল। এই জলপোতার মাটিতে মূর্তিমান অভিশাপের ন্যায় আবর্তিত হতে থাকা এই ঘোর অশুভ এবং ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি চন্দ্রপিশাচের চাপা আতঙ্কের কথাই আজ তোমাদের বলতে চলেছি। শোনো তবে। বৃদ্ধ লেঠেল চরণ সর্দার 8 সপ্তাহ অসুস্থ থাকার পরে সেই দিন একটু সুস্থ বোধ করছিল। তা পড়ন্ত দুপুরের বেলায় কাঁধে গামছাটি ফেলে হাতে যষ্টি নিয়ে সে বেরুলো নদীর পাড়ে একটু হাঁটতে। বেশ কিছুটা হেঁটে সে যখন 7 মাথার খেয়াঘাটের পাশের ঝাউবনটা পার করছে, হঠাৎ কাছাকাছি কোথাও ভীষণ শব্দে বাঘ গড়গড় করে উঠল। চরণ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকলো, কিন্তু সেও জাত লেঠেল। চকিতে বাম হাত দিয়ে যষ্টির মাথার ছুঁচলো লোহার ফলাটাকে মুক্ত করে এদিকে ওদিকে তাকাতে থাকলো। বাঘ ডেকেছে সত্য বটে, কিন্তু এ কেমন বাঘ? বাঘের হুঙ্কার চেনে না এমন শিশুও পাওয়া যায় না এ তল্লাটে। কিন্তু এ তো সদর বনের সেই রায় বাঘার আওয়াজ নয়, একটু যেন ভিন্ন। ইতি উতি দেখতে দেখতে আচমকা নজরে এলো সামনের নাতি উচ্চ ঢিবিটার উপরে দাঁড়িয়ে রয়েছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। তারই দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট চাটছে সে। সুন্দরবনের জঙ্গলে চিতাবাঘ? চরণ সর্দার যুবাকালে কিছু বৎসর উত্তরে ছিল সে চিতাবাঘ চিনত। অবাক হওয়ার সত্ত্বেও হাতের যষ্টিটা বাগিয়ে ধরে এক পা পিছোতে শুরু করলো সে। এইভাবে 2-3 পা পিছোতেই বাঘটা কান ফাটানো গর্জন করে চরণের উপর ঝাঁপিয়ে পড়ল। বাঘটা ঝাঁপ দেওয়ার অবস্থাতেই বৃদ্ধ ক্ষিপ্র বেগে লোহার ফলাটাকে বাগিয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। সামান্য সময় পরেই চোখ খুলে হতবাক হয়ে সে দেখল, কোথায় বাঘ, কোথায় কি, কিচ্ছু নাই। বেশ খানিকটা সময় ধরে চরণ চারিদিকে লক্ষ্য করল,
কিন্তু কারোর কোনো অস্তিত্বই নাই কোথাও। অগত্যা পুরোপুরি আশ্বস্ত হয়ে বাড়ির দিকে পা বাড়াতেই হঠাৎ টের পেল ঠিক তার পিছনেই কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। মড়মড় করে শুকনো পাতায় তার পায়ের আওয়াজ হচ্ছে, এবং সেটি আর যাই হোক কিছুতেই বাঘ নয়। পরদিবসে দিগ্বিজয়ী লাঠিয়ালের সর্দার চরণের টুকরো টুকরো মৃতদেহটা পাওয়া গেল 7 মাথার ঘাটের পৈঠার উপর। লাশের চোখে মুখে এক রাশ আতঙ্ক। হাত পা কণ্ঠনালী মায় বলিষ্ঠ আঙুলগুলো অবধি তীব্র আক্রোশে টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে। গ্রামের লোকেরা রীতিমতো আঁতকে উঠল এই ঘটনায়। গোটা পরগনায় চেপে বসল এক অজানা মহাভয়। কিন্তু ভাগ্যং ফলতি সর্বত্রম, মৃত্যুর সেই ছিল সবে শুরু। ঠিক 3 দিন পরেই আবার অপঘাতে মরল কমলেশের জমিদারির সরকার মশাই শ্রী শুদ্ধধন সরকার। সে এই এস্টেটের জমিদার সরকারও বটে, আবার বাজার সরকারের কাজও তাকেই সামলাতে হতো। তা সেদিন সকাল সকাল বিশাল দেহি শুদ্ধধন 2 হাতের বাজারের থলিতে প্রচুর আনাজপত্র ভরে জমিদার বাড়িতে ফিরছিল। পথে বেশ কিছু লোকজন চলাচল করছে। নাগেশ্বরের ধান পেরিয়ে বাঁ দিকে ঘুরতেই আচমকা সে দেখল ভীমলে ঢেলের 6 বছরের নাতনিটি কাঁদতে কাঁদতে ছুটে আসছে। শুদ্ধধন ধমকে দাঁড়িয়ে পড়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধল, ও কেউ শঙ্করী না? কি হয়েছে মা তোর? শুদ্ধধনের পাশাপাশি আরও জনা 5-6 লোক আগ্রহের বশে দাঁড়িয়ে গেল। শঙ্করী কাঁদতে কাঁদতে সরকার মশাইকে বলল, তোমার কাছেই যাচ্ছিলাম কাকা। দাদামশাইকে কিসে যেন একটা ধরেছে, গায়ের মধ্যে চাপ চাপ। দাদামশাই তাকে ভীষণ গালি পাচ্ছে আর তার গলা টিপে ধরছে, কিন্তু গায়ের জোরে বেড়ে উঠছে না। শিগগির চলো কাকা। শুধু শুদ্ধধন নয়, পাশে উপস্থিত সব কয়টি মানুষ একযোগে হন হন করে রওনা দিল লেঠেল পাড়ার উদ্দেশ্যে। কুলতলির গাছে ঢাকা সরু নদীর পাড়ের পথ দিয়ে আগে আগে চলেছে শঙ্করী, পিছনে পিছনে 7-8 জন লোক। তারা কতক্ষণ চলছে ঠিক ঠাহর হয়নি, কিন্তু শুদ্ধধনের যেন রাস্তাখানি কেমন ঝাপসা ঝাপসা ঠেকল। সে পার্শ্ববর্তী রমেশ বারুইয়ের উদ্দেশ্যে কইল, ও রমেশ, বলি আমার যেন কেমন কেমন ঠেকছে। বলি এই নদীর পথটা এত ঝাপসা লাগছে কেন? রমেশ মোলায়েম সুরে হেসে বললে, কি যে বলেন সরকার মশাই, এই ভর সন্ধ্যায় পথঘাট ঝাপসা লাগবে না তো কি আলোয় ফটফট করবে? শুদ্ধধনের বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পিটতে শুরু করলো। ঘোর কেটে সম্বিত ফিরে পেতেই তার মনে সহস্র প্রশ্ন এসে ভিড় করল। সন্ধ্যা, আশ্চর্য, সে তো সদ্য বাজার করে ফিরছিল। এমন সময় ভীমের নাতনিটি এসে ডাক দিল, কিন্তু কিন্তু তখন তো খুব সকাল। তাহলে সে কতক্ষণ হেঁটেছে? তার সঙ্গের লোকগুলোই বা এত নির্বিকার কেন? ভীমের নাতনি বা এতগুলো পাড়া বেপাড়া গ্রাম পেরিয়ে তার কাছেই বা সাহায্যের জন্য এলো কেন? এতখানি পথে আর কেউ ছিল না? কিন্তু এসবের উত্তর আর পাওয়া যাবে না, বড্ড দেরি হয়ে গিয়েছে। সেই সভায় দেখলে যে তার সঙ্গে এতক্ষণ অনুগমন করা সেই লোকগুলো হাওয়ায় মিলিয়ে গেল। শঙ্করীর সেই আকুতিপূর্ণ মুখ
আর নাই। তার ঠোঁট চিরে দুইখানি কুকুর দাঁত বেরিয়ে এসেছে। সে কিছু একটা ভিস ভিস করতেই ঠিক তার পিছনে এসে দাঁড়ালো দুইখানি প্রেত মূর্তি। আদেশ পেয়েই তারা ঝাঁপিয়ে পড়ল শুদ্ধোধনের ঘাড়ে। বাজারের থলিটি ছিটকে পড়ে গিয়ে সবজিগুলি গড়াগড়ি খেতে লাগলো, আর সেগুলির গায়ে এসে পড়ল কয়েকটি তাজা রক্তের ছিটা। এইরকম আরো অনেকগুলি নৃশংস হত্যাকাণ্ড উপর্যুপুরি ঘটে যাওয়ার পর কমলেশের প্রজারা ভীরু শশকের ন্যায় দিন কাটাতে থাকলো। দিনের আলোয় টুকিটাকি দৈনন্দিন কাজকর্ম সেরে ফেলেই বিকেল বিকেল ঘরের দৌড় বন্ধ করত তারা, কিন্তু তাতেও শেষ রক্ষা হতো না। প্রজারা অথবা গুণিনরা এইটা আদবেই জানতো না যে হত্যাকারী মোটেও একটি নয়, আসলে দুইটি। একজন রাতে জাগে এবং অপরজন দিনে। তাই দিনে মানেও পরপর অনেকগুলি মানুষ মারা পড়ল বেঘরে। গ্রামের মন্তর পড়া বাঁধন যে কিভাবে খুলে যাচ্ছে বারে বারে তা কেউ হদিশ পেল না, এবং এর ফলেই এই শয়তানকে জব্দ করার আশাও ত্যাগ করল সকলে। সুদন আর খনার পিশাচ ছিল যতখানি নৃশংস ততখানি সুচতুর এবং ততোধিক ছলনাময়। শিকারকে সবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ফন্দি ফিকির তারা বেশ রকম জানত। তেমনই একটি ছলনা তারা প্রয়োগ করল আবার। এবারের শিকার হতভাগ্য বৃদ্ধ ভীম। এক শনিবারের মাঝরাত্রিরে খনা ভীমের গৃহে উঁকি দিল। ঘরে জনা আষ্টেক লোক আর ভীমের নাতনি ঘুমোচ্ছে। খনা অতি নিঃশব্দে ভীমসেনের তোরঙ্গের ভিতরে কিছু নরকরটি, কয়েকটি হাড়গোড় আর সিঁদুরে ছোপানো গুটি কয়েক লেবু রেখে তোরঙ্গের ডালাটি খুলে রেখে এলো। পরদিন সকালে সেদিকে চোখ যেতেই প্রতিটি মানুষ একেবারে আঁতকে উঠল। একে একে অনেক লোক জমা হলো তার গৃহে। একেই তারা রয়েছে ভীষণ এক ভয়ের আবহে। তার মধ্যে এসব কীর্তি দেখে তাদের দৃঢ় ধারণা হলো যে ভীমসেনই যত নষ্টের মূল। সেই নিশ্চয়ই তন্ত্রমন্ত্র করে এসব করছে। বৃদ্ধ ভীমের শরীরে যদি অসুরের বল না থাকতো তবে গ্রামবাসীরা তখনই তাকে ছিঁড়ে টুকরো করে ফেলত, কিন্তু সেই সাহস কেউ পেল না। কমলেশও ভীমকে ভালোবাসত, তাই ছেলে বুড়ো নির্বিশেষে সবার নিদানে বৃদ্ধ ভীম হাউ হাউ করে কাঁদতে কাঁদতে গ্রাম ছাড়ল। এই গ্রামে সে বড় হয়েছে। তার ছেলে, পুত্রবধূ, নাতনি সবাই পড়ে রইল। আদরের নাতিটা এই গ্রামের অলিতে গলিতে খেলে বেড়াতো কদিন আগেও। পিছন ফিরে সেদিকে তাকিয়ে শিশুদের মতো কেঁদে উঠল সে। একেই কদিন আগেই নিজের প্রাণাধিক নাতিকে হারিয়েছে সে। তার উপরে এই জঘন্যতম অপবাদে তার মাথা খারাপ হয়ে গেল প্রায়। সে পাথরের মতো ভাবলেশহীন শূন্য দৃষ্টিতে এলোমেলো পায়ে চলতে থাকলো সাত মাথার স্টেশনের দিকে। সন্ধ্যায় রেলের গাড়িটা ঢুকলে তার সামনে ধাক্কা খেয়ে মরবে সে। চলতে চলতে বিকেল পেরিয়ে স্টেশনে এসে উঠল ভীম। কুলি মজুর আর খাবার বিক্রেতারা হইচই করছে। রেলগাড়িও একটু আগেই ঢুকে পড়েছে। এখানেও জনমজুরদের চেঁচামেচি হট্টগোল ভেসে আসছে। ভীম গিয়ে বসলো গাড়ির একদম মাথার দিকের মেঝেতে। গাড়ি চলতে শুরু করলেই
সামনে গিয়ে দাঁড়াবে সে। বসে বসে এক দৃষ্টিতে রেলের ইঞ্জিনের দিকে চেয়ে থাকতে থাকতে ভীম টের পেল তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। পড়ুক, একটু পরেই সব যন্ত্রণার অবসান। সন্ধ্যার মুখে একটা তীব্র বাঁশির শব্দ কানে এলো। তার মানে এইবার গাড়ি ছাড়বে। ইঞ্জিনের থেকে ভক ভক করে এক রাশ কালো ধোঁয়া এসে 10 দিক ছেয়ে ফেলল। আর সেই ধোঁয়ার আবরণ ভেদ করেও ভীম দেখতে পেল তার সামনে কোনো রেলগাড়ি নেই। বিস্মিত ভীম চোখ ফেরালো স্টেশনের দিকে। কিন্তু কি আশ্চর্য, এতক্ষণ এতগুলি লোক হইচই করছিল, কিন্তু এখন সেখানে একটি মানুষের ছায়া অবধি নাই। আচমকা ভীমের শরীরে কাঁটা দিয়ে উঠল। আজ সে রেলগাড়ি দেখবে কেমন করে? আজ তো রবিবার, আজ গাড়ি আসে না। সে মরতেই এসেছিল, কিন্তু এইবার তার অন্তরাত্মা শুষ্ক হয়ে উঠল ভয়ে। পালানোর জন্য পিছনে ঘুরতেই ভীম বুক ফাটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার থেকে হাত 10 ব্যবধানেই দাঁড়িয়ে রয়েছে খনা। সেই খনা যাকে ভীম নিজের হাতে পিটিয়ে মেরেছে। এই রাক্ষসী তার নাতির দেহের টুকরোগুলো ভয় চলে গিয়ে বৃদ্ধের দেহে ভর করল প্রতিহিংসার চরম ইচ্ছে। বারবার সে চাইল ছুটে গিয়ে ওই শয়তানির গলাটা টিপে ধরে, কিন্তু সে হাজার চেষ্টায়ও নিজেকে নড়াতে পারল না কোনোভাবেই। নিষ্ফল ছটফট করতে করতে তার 2 চোখের কোল বেয়ে টপ টপ করে জল গড়াতে থাকলো। এককালের দুর্দান্ত লেঠেল বৃদ্ধ ভীমসেন তার দীর্ঘ জীবনের শেষ প্রান্তে পৌঁছে অসহায়ের মতো নিশ্চল পড়ে রইল। পিশাচিনী সেই দিকে তাকিয়ে ভয়ঙ্কর শব্দে হেসে উঠল। আর তারপর দুর্বোধ্য স্বরে কি যেন ফিসফিসিয়ে উঠল। সঙ্গে সঙ্গে তার পিছনে আবির্ভূত হলো 2খানি ভয়াল দর্শন প্রেতাত্মা। ভীমের চোখে চোখ রেখে খনা শুধল, আমার ডান দিকে কে এসেছিস? খনা স্বরে উত্তর এলো, আজ্ঞা, আমি রতিকান্ত থাকি বেড়ে পাড়ার তেঁতুল গাছে। বেশ বেশ, আর আমার বাঁ দিকে কে এসেছিস? ভরাট কণ্ঠে জবাব এলো, ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দিখরা। ছিটকে উঠে খনা সেদিকে তাকিয়ে দেখল একটি কৃষ্ণবর্ণ প্রেত মূর্তি অচৈতন্য হয়ে মাটিতে পড়ে রয়েছে। আর তার বুকে পা রেখে দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘদেহী যুবা। পরনে শ্বেত শুভ্র কামিজ আর ধুতি, কপালে রক্ত সিঁদুরের টিকা, চোয়াল কঠিন, চক্ষু শানিত। খনার ইশারায় দ্বিতীয় প্রেতটি ভীষণ জোরে লাফ দিল কালীপদর কণ্ঠনালী লক্ষ্য করে। সামনে পৌঁছানো মাত্র কালীপদ নিজের ডান হাতের তর্জনী ঠেকিয়ে দিল তার ললাটে। চিরিক করে একটা শব্দ হলো, আর পর মুহূর্তেই রতিকান্ত ডোমের পিশাচ সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়ল স্টেশনের জমিতে। নিষ্ফল আক্রোশে দাঁত গিড়মিড় করে বাতাসে মিলিয়ে গেল রাক্ষসী। ভীমের বন্ধন আগেই কেটে গিয়েছিল। কালীপদ তাকে হাত ধরে দাঁড় করিয়ে ধীরে ধীরে বলল, এই শয়তান দুটো গোটা একদিনের মধ্যে আর জ্ঞান ফিরে পাবে না।
এর অধিক অজ্ঞান করে রাখার বিদ্যে আমার নাই। তারা পথ ধরল অভিশপ্ত হিজল পোতা গ্রামের। শিবরাম সর্দারের দল এখানে ওখানে খুঁজে খুঁজে অবশেষে সন্ধান পেয়েছিল রায়দিঘড়ার কালীপদ মুখুজ্জের। কিন্তু তখনই কালীপদ আসতে পারেনি তাদের সাথে, কারণ তখন তার দাদার শ্বশুরবাড়ির গ্রামে যাওয়াটা আশু প্রয়োজন ছিল। বর্ষাসুরের সে ঘটনা তো তোমরা জানোই। সে আপদ বিদে হওয়ার পরপরই কালী রওয়ানা দেয় হিজল গাঁয়ের দিকে, এবং আজকেই সাঁঝের মুখে 7 মাথার শেষ খেয়ায় এবারে এসে পৌঁছেছে। মাঝি তাকে পৌঁছে দিয়েই ঊর্ধ্বশ্বাসে নৌকো নিয়ে চলে গিয়েছিল। সে রাত্রিটা কালী নদীর পাড়েই কাটাবে বলে মনস্থ করেছিল, কিন্তু ভীমের চিৎকার কানে যাওয়ায় সে তড়িঘড়ি এদিকে ব্যাপারটা দেখতে এসেছিল। এসে দেখল ব্যাপার বড় সঙ্গীন। হিজল পোতা গায়ে তখন বেশ একটা ভিড় জমে উঠেছে। বহুদিন পরেই প্রথম সবাই রাত্রিরে বাইরে বেরিয়েছে। ভীমের মুখে কালীপদর আশ্চর্য কীর্তির কথা শুনে তাদের অনেকখানি সাহস ফিরে এসেছে। কমলেশ ভগ্ন স্বরে কইল, ঠাকুরমশাই, আমাদের রক্ষা করুন। এই হতভাগা শয়তানটার যন্ত্রণায় আমার প্রজারানীর বংশ হতে বসেছে। এতবার এত গুণিনকে দিয়ে গ্রাম বন্ধন করেও কি করে যেন কেটে যায় সেগুলি। কি যে করি। কালীপদ এক খাবলা মাটির তাল শুঁকে আবার ফেলে দিয়ে বলল, বাঁধন আটবে কোত্থেকে? গণ্ডির বাইরেও তো ভূত জাগে। মানে কে জাগে? লাল কমল ঘুমায় আর নীল কমল জাগে। সবার সব কথা শোনার পর কালীপদ জানালো, দেখো বাবারা, তোমাদের কথা শুনে মনে হচ্ছে একটিবার ওই সুদন না কি নাম বললে, তার ঘরখানা একবার দেখা প্রয়োজন। কাল সকালে যাব সেইখানে। কালীপদ সঙ্গে থাকলে যে বিপদ হবে না তা গাঁয়ের লোকেরা বিলক্ষণ বুঝেছিল। তাই সকাল হতেই দল বেঁধে কালীকে সঙ্গে করে এসে ঢুকল সুদনের গৃহে। কপাট ভাঙা, উঠানে আগাছা গুজিয়ে উঠেছে। ভিতরের ঘরের মেঝেতে এখনো শুকনো রক্তের দাগ কালচে হয়ে লেগে রয়েছে। সেই দিকে তাকিয়ে ভীম চক্ষু বুঝল। এই ঘরেই বিষ্ণুর ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি পড়েছিল। কালীপদ এ ঘর ও ঘর তল্লাশি করে একখানি কাঠের বাক্সের সন্ধান পেল। হরিকিঙ্কর পাটনি জানালো, এই বাক্সখানা হাতে নিয়েই সুদনরা গাঁ ঝেড়েছিল। কালী চার দিয়ে ডালা খুলে ফেলল। ভিতরে কতকগুলি কমফোর্টার, একটি জীর্ণ বর্ষাতি, মোটা মুগারের শাল, গলাবন্ধ প্রভৃতি রয়েছে। কালীপদ সেদিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দেখে কমলেশ বললে, ও কি এমন দেখছেন ঠাকুর? দেখছি যে মানুষ কোন পরিস্থিতিতে ঘোর ভাদ্র মাসে তীর্থে বেরোলেও গরম পোশাক আর বর্ষাতি নিয়ে বেরোয়। শয়তানগুলো মনে হচ্ছে কোনো ঠান্ডার দেশে গিয়েছিল। যেমন তেমন ঠান্ডা নয়, হাড় কাঁপানো ঠান্ডা, এই যেমনটি তিব্বতের দিকে হয়। কিন্তু প্রশ্ন হলো বর্ষাতি কেন? বৃষ্টির জন্য তো নয়, বুঝতেই পারছি। তাদের কি কোনো জলে নাববার দরকার পড়েছিল? কি জানি। ঘাটাঘাটি করতে করতে এইবারে বেরুল একখানি তামার তৈয়ারি করা ফলক। সেখানে হাতে নিয়ে কালীপদ ভ্রু কুঞ্চিত করে একবার পড়ল, দ্বিতীয়বারও পড়ল। তৃতীয়বার পড়ার সময় তার কুঞ্চিত ভ্রুযুগল সোজা হয়ে গেল। হতবিহ্বল কণ্ঠে নিজের মনেই বলে উঠল, হায় ঈশ্বর, এ কি ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে এলো! সর্বনাশ উপস্থিত হয়েছে বুঝি।
এইবারে বুঝলাম এই শয়তানরা একসাথে দুইজনে সূর্য এবং চাঁদের আলোতে বেরোতে পারে না কেন। কমলেশও অবাক কম হয়নি। সে বললে, কি সর্বনাশ হয়েছে ঠাকুর, আমাদেরও বলুন দয়া করে। শোনো কমলেশ, যে মহাশক্তির নাগাল সুদনরা পেয়েছে তা দিয়ে বিশ্ব চরাচরে প্রলয় ঘটানো যায়। এত অক্ষর ধরে ধরে বোঝাবার সময় তো নাই, তাই মোটের ওপর বলে যাচ্ছি শোনো। দুষ্মন্তেও অর্থাৎ দুষ্মন্ত আর শকুন্তলার পুত্রের নাম ছিল ভরত। তার নামেই তার রাজ্যের বা আমাদের দেশের নামকরণ হয়। সেই ভরতের মহারাজ্য অর্থাৎ মহাভারত, তার হৃদয় বা মধ্যস্থানে অঙ্গ থাকে। সত্যি আছে বটে, মহাভারতে উল্লেখ ছিল। বর্তমানের বিহার প্রদেশের ভাগলপুর এলাকার প্রাচীন নাম ছিল অঙ্গ। সেখানকার রাজা অঙ্গনামা, অর্থাৎ মানব দেহের একটি অঙ্গের নামে তার নাম। অঙ্গরাজ কর্ণ, কুন্তিপুত্র অতিরথ কর্ণ। তার গয়নাগাটি অর্থাৎ কবচ আর কুণ্ডলের কথা তোমরা তো সকলেই জানো। সেগুলি দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ সেজে নিয়ে নেবার ফলেই যুদ্ধে অপরাজেয় কর্ণের রথের চাকা পাকে তথা মাটিতে বসে গিয়েছিল। রাজার নামের গয়না মানে হল কানের গয়না অর্থাৎ কুণ্ডল, এবং অঙ্গত্রাণ বা কবচটি লুকোনো রয়েছে শিবসায়র বা মানস সরোবরের জলের গভীরে। কর্ণের সহজাত কবচ আর কুণ্ডলটি ইন্দ্রকে কেটে দেওয়ার সময় তাতে মহাবীর কর্ণের রক্ত লেগেছিল। সেই রক্তের আনুগত্যের প্রভাব কাটানোর জন্য 3টি নরের রক্তে সেগুলিকে স্নান করাতে হবে। শয়তান দুটি তাই করেছিল। তোমরা তাদের হত্যা করার আগেই সেই শক্তি তারা পেয়ে গিয়েছিল কমলেশ। এই কবচ কুণ্ডলের মধ্যে একটি চান্দ্র শক্তির বলে বলিয়ান, অপরটি সূর্যের। তাই আকাশে চন্দ্র সূর্য থাকাকালীন অঙ্গরাজ কর্ণ ছিলেন অবদ্ধ। এখন সামনে বড় বিপদ, মাথা ঠান্ডা করে ভাবতে দাও আমাকে একটু। কালীপদ বাইরে বেরিয়ে কিছুক্ষণ কপাল টিপে বসে রইল। তারপর উঠে বলল, কমলেশ, আজ সকলকে জানিয়ে দাও প্রতিটি মানুষ যেন আজ বিকেলের মধ্যে তোমার কাছারি ঘরে চলে আসে। আজ রাতে সেইখানেই সকলে মিলে থাকা হবে। আর আমাকে একটু আটা এনে দাও। বিকেলের মধ্যে সকলেই যে যার কাঁথা কম্বল নিয়ে আশ্রয় নিল জমিদারের প্রকাণ্ড কাছারি বাড়িতে। সন্ধ্যার ঠিক পূর্বে গায়ের চিনু ডোমের বিধবা জটিলা এসে উপস্থিত হলো সেখানে। সে হিজল পোঁতায় ভিক্ষা করে খায়। এই আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকে কারুর না কারুর পাকা বাড়িতে রাতে আশ্রয় নিত। জটিলা কাছারি ঘরে প্রবেশের মুখে দরজা আটকে দাঁড়ালো স্বয়ং কালীপদ। বুড়ির পরিচয় জানার পর স্নেহার্দ্র স্বরে কালীপদ বলল, তুমি তো মা এই ঘরে থাকতে পারো না। আমি বুঝতে পারছি এ কথা বড় কঠিন, কিন্তু আমি একজন সাধক এবং তান্ত্রিক, শুদ্ধাচারে থাকি। একজন টোমের সঙ্গে রাতে এক ঘরে তো থাকতে পারি নে। আমি অশুদ্ধ হলে তো সবার বিপদ। তুমি অন্যত্র যাও। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে দেখে কালীপদর দয়া হলো। বেশ, তুমি আজ বাইরের দুর্গা দালানে শুয়ে থাকো। শ্রী দুর্গার বিগ্রহের থেকে একটু তফাতে থাকলেই হবে। আমি দালানের চারিদিকে মন্তর পরে বেশ করে বেঁধে দেব। কারুর সাধ্য নাই তা ভেদ করে ঢোকে। তুমি নিশ্চিন্তে থাকো। যখন এই সকল কথাবার্তা চলছে, সুদন কিন্তু সবার অলক্ষ্যে দাঁড়িয়ে সবটাই শুনছে। কালীর সামনে আসেনি বটে, কিন্তু জটিলার বন্দোবস্তটা শোনার পর সে মনে মনে হেসে উঠেছে। সন্ধ্যা হয়ে আসছে, একটু পরেই চাঁদ উঠবে। তাকে এখন যেতেই হবে, কিন্তু রাতে আসবে খনা। আজ দেখা যাবে তান্ত্রিকের বন্ধনের দৌড়। একটু হেসে
সে এগিয়ে চলল তার ডেরা নদীর বাঁওড়ের দিকে। রাতের দ্বিতীয় প্রহরে খনা বেরুলো শিকার ধরতে। কাছারি ঘরে পিদিম জ্বলছে, বাইরে সাদা গুঁড়োর দাগের গন্ডি কাটা। কিছু সময় সেদিকে তাকিয়ে ফুঁসে উঠে সে বাতাসে ভেসে এলো দুর্গা দালানের ঠিক সামনেটায়। পৌষের শীত মাথায় করে অসহায় ভিক্ষু বৃদ্ধা শুয়ে রয়েছে মেঝেতে। তার মাথার পাকা চুলের গোছা জীর্ণ বসনাঞ্চল বেরিয়ে রয়েছে অনেকখানি। কিন্তু হলে কি হয়, দালানের চতুর্দিকে বাঁধন দেওয়া রয়েছে। সহস্রবার প্রচেষ্টা করেও রাক্ষসী সেই বেড়া ভাঙতে পারল না। ভোর হতে যায়, আর দেরি করা যাবে না। শেষবারের মতো চেষ্টা করার জন্যে বাঁধনের প্রাচীরে ধাক্কা দিল সে, আর টের পেল বন্ধনের জোরের কাজটা যেন কিছুটা দুর্বল হয়ে পড়েছে। মরিয়া পৃথিবী ওই ফাঁক দিয়ে প্রবেশ করার জন্য ভয়ানক জোর প্রয়োগ করতে করতে হঠাৎ জোরের মুখ হালকা হয়ে সে ভিতরে এসে পড়ল। আর কোনো বাধা নাই। খনা পৈশাচিক হাসি হেসে নিচু হয়ে বৃদ্ধার চুলের মুষ্টি ধরে দিল এক সজোরে টান, আর সাথে সাথে আটার গুঁড়ো মাখানো শ্রী দুর্গার পরচুলো খুলে এলো এবং চাদরের তলা থেকে বেরিয়ে এলো ছদ্মবেশী কালীপদ মুখুজ্জে। আর গম্ভীর শব্দ এলো, প্রবিষ্টে যদ্বিধেয়ায়াত তদাবিষ্টে বন্ধনম দ্বারবন্ধম ইদম কৃত্বা তন্ত্রচার ইত্থ সমাভয়াত। খনা ছিটকে উঠে পালাতে গিয়ে আবিষ্কার করলো চোরের মুখ বজ্র আঁটুনিতে এঁটে গিয়েছে। কালীপদ এক লাফে দণ্ডির বাইরে বেরিয়ে এলো, আর চিৎকারে অসংখ্য লোক দৌড়ে এসে দেখল এক অভূতপূর্ব দৃশ্য। দুর্গা দালানের ভিতরে কলে ধরা পড়া ইঁদুরের ন্যায় ছটফট করে দৌড়ে চলেছে এক ঘোর কৃষ্ণবর্ণ মূর্তি। সে বেরুতে পারছে না। হঠাৎ সেই শয়তানি রাক্ষসী ভয়ঙ্কর শব্দে চিৎকার করে উঠল। সেই শব্দের অভিঘাতে আশেপাশের গাছপালা অবধি নড়ে উঠল। সকলে বৌদিকে চোখ তুলে দেখল আকাশ আলো করে উঁকি মারছেন সর্বপাপহারী ধীরমণি সূর্যদেব। তার প্রথম পবিত্র কিরণ দালানে পড়া মাত্র সেই পিশাচিনীর অশুভ মূর্তি সূক্ষ্ম বালকের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে ছড়িয়ে পড়ল, আর ঠং করে মাটিতে এসে পড়ল একজোড়া তাম্র নির্মিত কানের কুণ্ডল। কুণ্ডল জোড়া হাতে নিয়ে কালীপদ কেঁদে ফেলেছিল। সকলে মহা আনন্দ করলেও কালীপদর ভ্রুকুটি এখনো কুটিল হয়েই রইল। একখানি আবদ বধ হয়েছে সত্য, কিন্তু আসল সমস্যা তো শুরু। সে তার তন্ত্রে মন্ত্রে অপর শয়তানটিকে সাময়িক তাড়াতে পারবে ঠিকই, কিন্তু তাকে নিধন করতে গেলে তাকে চাঁদের আলোতে টেনে আনতেই হবে। এই শৃগালের মতো মহাধূর্ত পিশাচগুলি ফাঁদে পা দেওয়ার বান্দা নয়। একটিকে কোনো গতিকে বোকা বানানো গিয়েছে, কিন্তু এই ঘটনা জেনে অপরটি 100 গুণ সতর্ক হয়ে উঠবে। তাকে চাঁদের আলোয় টানা যায় কিভাবে? দৈব কুণ্ডলটি নিয়ে কাছারি ঘরের ভিতর এসে দেখল সেখানে জটিলা বুড়ি আর ভীম রয়েছে। ভীমের শরীর তখনও প্রবল জ্বরে পুড়ে যাচ্ছে। কালীপদ জটিলার মাথায় হাত বুলিয়ে ভীমকে আলতো করে ঠেলা দিয়ে ডাকল। বৃদ্ধ ভীম ধড়মড় করে উঠে বসেই কইল,
এই ঠাকুর, এই যে বিকেল গড়িয়ে গিয়েছে, সেই শয়তানের কিছু খবর এলো বাবা ঠাকুর? সে হতভাগী চিরতরে শেষ হয়েছে ভীম, কিন্তু অপরটিকে যে কি করে মারি কিছুতেই মাথায় আসছে না। তা সে দেখা যাবে এখন, কিন্তু এখন তো বিকেল নয় ভীম, সবে সকাল হয়েছে। তুমি হঠাৎ বিকেল ভাবলে কেন? মাফ করবেন ঠাকুর মশাই, জ্বরের ঘুরে ঘুম থেকে উঠেছি তো, তাই ঠাউরা হয়নি ঠিক। তার উপরে আজ বাইরে এত লোক হই হল্লা করছে, এমনটা তো অন্যদিন সকালে সাধারণত হয় না, বিকেলের দিকে তাও হয়, তাই আর কি। কালীকুনিন অত্যন্ত উদ্বিগ্ন মুখে আকাশ পাতাল ভেবে সুদনের বধোপায় চিন্তা করছিল। বৃদ্ধের এই কথাটি কানে যেতেই স্বরবিদ্ধ হরিণের ন্যায় লাফিয়ে উঠল, উচ্ছ্বাস বিহ্বল স্বরে বলে উঠল, তাই তো ভীম সর্দার, তাই তো, আমার মাথায় আগে কেন এলো না? কালীপদ অনেকগুলি লোকজনকে ডেকে কইল, শোনো, আজ ত্রয়োদশী, আমি আগামী পরশ্ব অমাবস্যার রাতে ভবানীর পূজা করে ওই পিশাচের বধের অস্ত্র তৈয়ারি করব। তোমরা আয়োজন করো, আমার সঙ্গে কয়েকজন চলো, নদীর পাড়ে কিছুক্ষণ ধ্যান করে আমি নদীর থেকে জল আনব, সেই জলকে মন্ত্রপুত করব। এই কয়ে চারজন প্রজাকে নিয়ে নদীর দিকে চলল। ভোরের থেকে বেলা গড়ালেও খনা ফিরল না দেখে সুদন তাকে খুঁজতে বেরিয়েছিল। তা গায়ের এক ধারে মানুষের জটলা দেখে অদৃশ্যভাবে পাশে দাঁড়িয়ে সে শুনতে পেল কি ভয়ানক চালাকি করে হতভাগা গুণিন তার জুড়িদারকে বধ করেছে। শ্রবণ মাত্র সুদনের পিশাচ চক্ষু দিয়ে আগুন ঠিকরে বেরুল। সে উপস্থিত সব কয়টি মানুষকেই একযোগে হনন করার মানসে এক সজোরে ফুঁ দিল, কিন্তু সেই ভূতকার একটি মানুষকেও স্থানচ্যুত করতে পারল না। কালীপদ প্রতিটি প্রজার কণ্ঠে মন্তর বড়া মাদুলি পরিয়ে দিয়েছে। ক্ষোভে পাগল হয়ে ছুটে বেড়াতে বেড়াতে হঠাৎ তার চোখে পড়ল জনাচারেক লোক নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে। আরও একটু এগিয়ে তার চোখ থেকে পুনরায় ফুলকি ছুটতে লাগলো। শয়তান গুণিনটা একা একা নদীতে জল ভরতে নেমেছে। সুদনের পক্ষে এর থেকে সুবর্ণ সুযোগ আর হবে না। সে নিঃসাড়ে এক পাশ দিয়ে জলে নেমে ডুব দিল, আর মগ্ন হওয়া মাত্র সে পরিণত হলো এক ভয়ঙ্কর দর্শন কুম্ভীরে। কালনেমির ছদ্মরূপের মতো ভয়াল ধ্বংসটা সেই জীব অতি নিঃশব্দে এগিয়ে চলল কালীপদকে লক্ষ্য করে। গুণিন অপর দিকে ফিরে জলপূর্ণ ঘট হাতে নিয়ে চক্ষু মুদ্রিত করে স্তব করছে। একদম এক হাতের নাগালে পৌঁছে জলরাশিকে ভীষণভাবে আলোড়িত করে এক মানুষ সমান করাল মুখাব্যাদান করে কালীপদকে গিলতে গেল সেই ভয়াল দর্শন জন্তু। আর মুহূর্তের মধ্যে ধূর্ত গুণিন বিদ্যুৎ বেগে পিছনে ফিরে নিজের তর্জনী স্পর্শ করিয়ে দিল কুম্ভীরের চোয়ালে। চিড়চিড় করে একটা শব্দ হওয়ার সাথে সাথে সেই চারজন প্রজা দেখলে নদীর পাড়ের মাটিতে পড়ে আষাঢ়ি পিছাড়ি খাচ্ছে সুদন ওঝার অশরীরী। সেই কাতরাতে থাকা প্রেতের দিকে চেয়ে নিষ্ঠুর কণ্ঠে কালীগুণিন কহিল, আজ ত্রয়োদশী তিথির দ্বীপ্রহর, তুই এখন আগামী 3 দিন এক টানা অচৈতন্য হয়ে রইবি। আমি আগামী পরশু অমাবস্যার মধ্যরাতে চণ্ডীর পূজা করে তোকে বধ করব। অচেতন অবস্থাতেই মৃত্যু হবে তোর। এই পূজায় আমাকে নিজের সমস্ত তন্ত্রশক্তি ত্যাগ করে একজন সাধারণ মানুষ হয়ে বসতে হবে। সেই সময়ে তুই পাপাত্মা যাতে অনিষ্ট না ঘটাতে পারিস, তাই তোকে অচল করা প্রয়োজন ছিল। এই নিদ্রা তোর আর ভাঙবে না। চলো,
তোমরা সবাই পূজার আয়োজন করো। সুদন অজ্ঞান হতে হতেও বাতাসে মিলিয়ে গেল। আজ অমাবস্যা তিথি। সকাল থেকেই পূজার তোড়জোড়ে ব্যস্ত গাঁয়ের লোক। চণ্ডীর মণ্ডপ তৈরি করা হয়েছে জমিদার বাড়ির প্রাঙ্গণে। বাইরের দিকে আলাদা করে মোটা পাটের দড়ির কড়ি তৈরি করে হোগলা পাতার ছাদের একখানি নিশ্ছিদ্র মণ্ডপ বানানো হয়েছে। এখানে পূজার পূর্বে কালীপদ ধ্যানে বসবে। কিন্তু গুণিনের হিসেবে একটি মারাত্মক ভুল ছিল। নির্ধারিত সময়ের আগেই এক দুপুরে সুদনের মগ্ন চৈতন্য ফিরে এলো। সে ধড়মড় করে উঠে বসেই হাজির হলো কমলেশের গৃহের নিকটে। অনেক লোকজন পূজার প্রস্তুতিতে ব্যস্ত। ভারে ভারে দই মিষ্টান্ন আসছে, ফুল সুগন্ধির ছড়াছড়ি। কেউ এমনকি খোদ কালীপদ অবধি ঘুণাক্ষরেও টের পেল না যে সাক্ষাৎ সমন আজকেই জেগে উঠেছে। সুদন একটা হিংস্র নিঃশ্বাস ফেলল। আজ অমাবস্যা, আজ বড় সুযোগ। প্রথমত, আজ চাঁদের আলো রইবে না, ফলে আজ পুরো দিন ও রাত সে অষ্টপ্রহর সময় পাবে। আর দ্বিতীয়ত, আজ লোকমুখেও সে শুনেছে যে অমাবস্যার রাতে পূজার আগে ওই পাষণ্ড গুণীন নিজের সব দৈব শক্তি সাময়িকভাবে ত্যাগ করবে। অপেক্ষা করতে হবে সেই মাহেন্দ্রক্ষণের। আজ তার খনার হত্যাকারীর শেষ দিন। সন্ধ্যার একটু আগেই কালীপদ প্রবেশ করল সেই নিশ্ছিদ্র সাধনা মণ্ডপে। বাইরে প্রহরায় থাকল ভীম আর শিবরাম। পাহারার কারণ সুদন নয়, বরং যাতে কোনো প্রজা হঠাৎ ঢুকে না পড়ে। সুদনের আসা সম্ভব নয় নিশ্চিত হয়েই আজ কালীপদ সাধন ক্ষেত্রের বাইরে বন্ধনও করেনি। ভবানীর পুজো হোক আর যাই হোক, চাঁদের আলো ছাড়া ত্রিজগতে আর কোনো কিছুতেই তার বধ সম্ভব নয়। কালীপদর ক্ষমতা নাই অমাবস্যায় মন্ত্র বলে চাঁদ ফোটানো। তাই কালীগুণিনের ঠিক পিছনে সে ঘাপটি মেরে ওত পেতে রইল। কালীগুণিন অনেকক্ষণ যাবৎ নানান মন্ত্রোচ্চারণের পরে নিজের গলা ও হাতের সব কয়টি তাগা, তাবিজ, মাদুলি খুলে মাটিতে রাখল। মহাচতুর সুদন প্রথমে ভেবেছিল হয়তো এসবই কালীগুণিনের ভড়ং বা মিথ্যাচার। কিন্তু সত্য সত্যই সে দেখল গুণিনের দেহের থেকে পুঞ্জীভূত শক্তি রাশি বেরিয়ে আসছে, আর তা প্রবেশ করছে ওই মালা মাদুলির মধ্যে। সুদন মানুষ নয়, পিশাচ। সে নিজের সহজাত ক্ষমতা দ্বারা বুঝতে পারল যে সত্যিই কালীপদ এখন একজন অতি সাধারণ মনুষ্য বিশেষ। এর অধিক কোনো শক্তি এখন তার আর নাই। ধ্যান শেষে কালীপদ যখন উঠে দাঁড়াতে যাবে, সেই মুহূর্তে সুদন এসে তার পিঠে নিজের লোমশ পা দিয়ে সজোরে পদাঘাত করল। কালীপদ ছিটকে 4-5 হাত দূরে গিয়ে পড়ল। সুদন চকিতের মধ্যে সেই মন্ত্রপ্রবিষ্ট বস্তুগুলি এক টানে ছিনিয়ে নিয়ে অট্ট হাসি হেসে উঠল। কালীপদ ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, শয়তান! বাইরে ভীম আর শিবরাম সাধনা ক্ষেত্র রক্ষায় নিযুক্ত ছিল। তারা কালীপদর শেখানো সংকেত ধ্বনি শোনা মাত্র চালার আড়ার কড়ি রূপে ব্যবহৃত পাটের দড়ি ধরে মারল এক টান। হুড়মুড় করে হোগলা বাঁধার পলকা চালা ভেঙে পড়ল।
আর সুদন আকাশের দিকে তাকিয়ে হতবিহ্বল দৃষ্টিতে দেখল সেইখানে এই অমাবস্যার রাতেও জল জল করছে খয়াটে হয়ে আসা চন্দ্রদেব। ভয়ঙ্কর আর্তনাদ করতে করতে দাপাতে লাগলো আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। মণ্ডপের বাইরে শত শত লোক হাঁ করে দেখল সুদনের অমন অপরাজেয় প্রেত ধীরে ধীরে বিন্দু বিন্দু হয়ে মিলিয়ে গেল। আর ধপ করে মাটিতে এসে পড়ল একখানি অদ্ভুত দর্শন তামার তৈরি বর্ম। পরদিন সকালে কালীপদকে স্টেশনে এগিয়ে দিতে একটি ছোটোখাটো বরযাত্রীর সমান ভিড় হয়েছিল। কৃতজ্ঞ কমলেশের প্রশ্নের জবাবে কালীগুণীর কইল, ভীমকে ডাকতে এসে যখন দেখলুম সে নিদ্রাজনিত জড়তার হেতু দিন ও রাত গুলিয়ে ফেলেছে, তখনই আমার মাথা এলো যে তাই তো, এমনটি তো আমাদেরও মাঝে মধ্যে হয়। আসলে নিদ্রা থেকে জাগার পর অনেকক্ষণ আমাদের বুদ্ধির পূর্ণ বিকাশ হয় না, তখন তাকে যা উপস্থাপিত করা হয় সে সেইটাই বিশ্বাস করতে থাকে। সুদনের অজ্ঞান হবার আগে আমি তাকে শুনিয়েছিলাম যে অমাবস্যাতেই আমি যজ্ঞে বসবো। আমার অচৈতন্য করার দৌড় ওই একটি দিন অব্দি সীমিত, তা ভীম জানে। আমি জানতুম ওর জ্ঞান চতুর্দশীর দিনই ফিরে আসবে এবং ফিরলেই সে গায়ে হানা দেবে। তাই লোকজনকে শিখিয়ে রেখেছিলাম তারা যেন সারাদিন ধরেই অমাবস্যা আর পুজো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। ফলে সুদন সেসব শুনে আর পুজোর আয়োজন দেখে সত্যি ধরে নেয় যে কালই অমাবস্যা ছিল। চেষ্টা করলে এরকম বিভ্রান্তি তৈরি করাই যায়, ওই দশচক্রে ভগবান ভূত আর কি। আমি শক্তি ত্যাগ করবো জেনে সে আমার পেছনে পেছনেই ঘুরছিল, তা আমি আগেই টের পেয়েছিলাম। আমি চাঁদ ওঠার আগেই মণ্ডপে ঢুকে পড়ি, আর সঙ্গে সুদন। মণ্ডপের ভেতরে থাকায় ও চাঁদ ওঠার সময় আর টের পাইনি। এবার আর কোনো ভয় নাই। পৌষের সকালের নরম রৌদ্রে একটুখানি দাঁড়িয়ে থাকার পরেই রেলগাড়ি চলে এলো। ভীম সর্দার কালীপদর কানের কাছে মুখ এনে কইল, কি হে ঠাকুর, এই দেব আবার সত্যিকারের রেলগাড়ি তো? কালীপদ মন খুলে হা হা করে হেসে উঠল। এতক্ষণ ধরে আপনারা শুনলেন সৌমিকদের লেখা কালীগুণিন ও চন্দ্রপিশাচ রহস্য। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন: কালীগুণিনের চরিত্রে নিহারেন্দু ব্যানার্জি, সুদন ও খনার ভূমিকায় যথাক্রমে সৌভিক ও সায়নী, লেঠেল সর্দার ভীমসেন রজত, হরিচরণের স্ত্রী সায়নী, ভীমসেনের নাতনি শঙ্করী সোমদত্তা, নানান প্রেত ও পিশাচিনীর ভূমিকায় প্রান্ত ও সায়নী। এছাড়াও বাসবানন্দ, জমিদার কমলেশ, শুদ্ধধন, রমেশ বারুই ও গায়ের জনৈক লোকের ভূমিকায় এবং গল্প পাঠে আমি তমাল। মিক্সিং ও মাস্টারিংয়ে সায়ন, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। সৌমিক দে সৃষ্ট কালীগুণিনের গল্পগুলি বিভা পাবলিকেশন থেকে 3টি বই আকারে এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে: কালীগুণিন ও ছয় রহস্য, কালীগুণিনের কিস্তিমাত ও সাম্প্রতিকতম কালীগুণিন ত্রাহিমাম। বইগুলি আপনারা পেতে পারেন বিভা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে, লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের গল্পও আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে।
ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।